জীবনে প্রথম আর্নিং কোন বয়সে শুরু করছেন? 17 বছর বয়সে। সাকসেসের কথা বললেন ভাই, মানে সাকসেসের মিনিং আপনার কাছে কি? বিজনেস তখনই হবে যখন তার প্রোডাক্ট কাজ করে মার্কেটে, ভালো করে। বিজনেস ভাই রাইট নাও ই কমার্স ইন্ডাস্ট্রি, আমি ভাই কাউরে ফাও মোটিভেশন দিব না, আমার কাছে রিয়েলি ফিল হয় যে রাইট নাও ইজি না ইয়ার। ইটস ট্রু। একটা সময় ছিল যে আপনার প্রোডাক্টের উপকারিতা বললে মানুষ কিনে ফেলতো। এখন অনেক কিছুর উপরে ভেরিয়েশন হয়। আপনার প্রেজেন্টেশন কেমন, আপনি কি ওয়েল নোন কিনা, আপনার ওয়েবসাইটটা প্রপার আছে কিনা, আপনি বুগিঝুগি একটা ওয়েবসাইট দিয়ে সেল করবেন, আপনাকে মানুষজন ওই ছাপড়ি টাইপের চিন্তা ভাবনা করবে। সো সব কিছু ওয়েল ডেকোরেশন, ওয়েল মেনটেনেন্স করেই কিন্তু আপনাকে করতে হবে। যাদের টাকা পয়সা নাই, খুব বেশি ইনভেস্ট তারা করতে পারবে না রাইট নাও ব্যবসায়, তাদের নিজেদের আগে ইনফ্লুয়েন্সার বানানো উচিত। রাইট। ধরেন যে যারা অলরেডি শুরু করে ফেলছে, ধরেন যে 20-30টা পার্সেল দিচ্ছে, সে এখন কিভাবে স্কেল আপ করতে পারবে বলে আপনার মনে হয়? প্রচুর পরিমাণে কন্টেন্ট আর ডলার বাজেট। তার আপনার ফিলোসফিটা কি আসলে? টাকাটাকে কি মানে যে টাকাটা যে আমরা এত কষ্ট করে কামাচ্ছি সেটাকে এনজয় করা উচিত, নাকি আরো বানাতে হবে এটার পেছনেই জাস্ট লেগে থাকতে হবে? ওটা ভাই বিজনেসম্যানদের এই কথাটা মানে আমার আশেপাশের মানুষজন খুব জানে। বিজনেসম্যানদের ঘুরে ফিরে আমি একটা কথা বলি ভাই, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর সেল। তোমার ডানে কত আছে, মানে ব্যাংকে কত আছে বা পকেটে কত আছে, রাইট। মাস শেষে বছর শেষে বিজনেস করে ভাই কত টাকা তুমি প্রফিট করতে পারছো, আলটিমেটলি ওইটা। বাট যারা ইনভেস্ট নিতে চায় ভাই, তাদের আসলে ভাই মানে কি ঠিক রাখা উচিত বা কি করা উচিত? হ্যাঁ, এটা ফর এক্সাম্পল আমরা ভাই ইনভেস্ট করতে চাই, কথার কথা 10টা ভালো বিজনেসে আমরা ইনভেস্ট করতে চাই, মানে যাকে আমি ইনভেস্ট করব, যে বিজনেসে ইনভেস্ট করবো, আমরা কি কি দেখি? আচ্ছা, তো ইয়াসির আরাফাত ভাই আসছিলেন, দ্য ওনার অ্যান্ড সিইও অফ তাকফি, যশোরে আসছিলেন। তো এরকম একটা চান্স মিস করতে চাচ্ছিলাম না, আমরা জাস্ট গল্পই করতেছিলাম। তো বললাম যে ভাই ওয়াই নট জাস্ট রেকর্ডেড, যে জাস্ট আড্ডা দিচ্ছি আমরা, সেই কনভারসেশনটা রেকর্ডই থাক, অডিয়েন্সের জন্য একটু হলেও হেল্প হোক, এই আর কি। তো যেই টপিকে ছিলাম ভাই, আমরা মানে একটু শুরুতে যাই, মানে আপনারা দেখে আমার একটা, বাই দ্য ওয়ে ভাই আমি কিন্তু কোনো হোস্ট না, ঠিক আছে? আমরা ক্যাজুয়ালি আড্ডা দেব, সমস্যা নেই, জাস্ট আমরা আড্ডা দিব, এটা হচ্ছে ব্যাপার। তো বাট আপনাকে দেখে আমার প্রথমেই যে জিনিসটা অলওয়েজ মনে হয়, যে এটা আপনারা কখনো বলি নাই, আমি আজকে বলতেছি, সেটা হচ্ছে ভাই এট সাচ এ ইয়াং এজ, মানে এত অল্প বয়সে দিস লেভেল অফ সাকসেস, মানে এটারে হ্যান্ডেল কেমনে করেন? মানে আপনার যদি বলি, আমি অনেক আগ থেকে মানে আমার ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড ছিলাম। সো টাকা পয়সার জায়গা থেকে আমি আর্নিং আমার করতে হবে, এই একটা ক্ষুধা ছিল। তো তখনও আমার 1-2 লাখ টাকা সামথিং আমি আর্নিং করতাম। সো জীবনে প্রথম আর্নিং কত তারিখ, মানে কোন বয়সে শুরু করছেন? 17 বছর বয়সে। 17তে। আর এখন আমার বর্তমানে 21, প্রায় 4 বছর আগে। সো তখন আমি প্রথম আর্নিংটা ছিল আমার 40,000 টাকা। তখন একটা ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করছিল। তো তখন থেকে মোটামুটি টাকা পয়সা যখন একটু নাড়াচাড়া করা শুরু করে দিলাম, তখন ওই জিনিসটা আমার মধ্যে আস্তে আস্তে কাজ করা শুরু করলো এবং ভীষণ ছিল বড়। তো এই ভীষণ বড় থাকার কারণে ডে বাই ডে বিজনেসও আমি মুভ করলাম, বিজনেসও আলহামদুলিল্লাহ যতটুকু করেছি, সো এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তারপরে কিছু শুভাকাঙ্ক্ষী ছিল যারা আসলে সবসময় ভালো পরামর্শ দিয়ে হেল্প করে যেত। তো ওনাদের পরামর্শ সব কিছু মিলে আর কি আসলে এই সাকসেস বা এই বয়সে গিয়ে আসলে মানে সব কিছুর সাথে মানিয়ে নেওয়া আর কি। কারণ একটা সময় কি আমি আমার অনেককে দেখেছি যে আমার সেম এজে আমার থেকেও আরও কম অনেকে অনেক ভালো করতেছে বা বেশি ভালো করতেছে, কিন্তু তারা প্রপার মানি ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্টের কারণে তারা টিকে থাকতে পারেনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আল্লাহ তাআলার একটা ব্লেসিং, যে রাইট টাইমে রাইট মোমেন্টে আমার কাছে রাইট পিপলরা আসছিল বা আমি গিয়েছিলাম রাইট মানুষের কাছে। যখন আমার বিপদ হচ্ছে, যখন হয়তো বা আমি সামনে ভুল করতাম, অনেকে ঠেকে শেখে, কিন্তু আমি ঠেকে শেখার আগে আল্লাহ তাআলার একটা ইচ্ছা যে আমার কাছে ওই রাইট পিপলরা আসছে, হয়তো তাদের রাইট একটা পরামর্শ, যার কারণে আমার চেঞ্জেস আসছে। সো এটাই আর কি বলতে গেলে। সাকসেসের কথা বললেন ভাই, মানে সাকসেসের মিনিং আপনার কাছে কি? রাইট নাও আমি যদি সাকসেসের মিনিং বলতে চাই ভাই, আমি আমার ফ্যামিলিকে আমি চালাইতে পারতেছি এবং তারা হ্যাপি, তাদের কোনো সব নিডগুলো আমি ফুলফিল করতে পারতেছি। কারণ আমার বাবা মারা গেছেন প্রায় 2 বছর হবে। তো সেই জায়গায় আমি একা ফ্যামিলিটাকে হ্যান্ডেল করতেছি এবং আমার ছোট ভাই অসুস্থ। দ্যাট ইজ সাকসেস। সো আমার কাছে না সাকসেস এটাই। এবং আমার যদি বলেন স্যাটিসফ্যাকশনের জায়গা, আমি হজ করতে পেরেছি, ফ্যামিলিকে নিয়ে উমরা করেছি। তো রিলিজিয়াসের সাইড থেকেও আমি কিন্তু সাকসেস। আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আমি সুস্থ আছি এবং আমার আলহামদুলিল্লাহ আমার হ্যাপিনেসের যে জায়গাটার কমতি ছিল
আল্লাহ তাআলাও আমার সেই জায়গায় এখন বাড়িয়ে দিয়েছে, আমার বেবি হয়েছে, ছেলে বাবু হয়েছে, তো আমার ভরপুর হ্যাপিনেস, ভরপুর হ্যাপিনেস। থ্যাংক ইউ। এটাই আমার কাছে সাকসেস। এখন সাকসেস কিন্তু অনেকের কাছে অনেক কিছু, যেমন যার কাছে টাকা নাই তার কাছে টাকা এসে 2 বেলা খাওয়াটাই সাকসেস। যার কাছে টাকা আছে কিন্তু স্যার ফ্যামিলিগত হ্যাপিনেস নাই, সে যখন হ্যাপিনেস পায়, হ্যাঁ সাকসেস না, কিন্তু সে যখন ওই হ্যাপিনেসে চলে আসবে তার কাছে সাকসেস। যার কাছে যা থাকবে না তা পেয়ে যাওয়াটা তার কাছে সাকসেস আমি মনে করি। চমৎকার অ্যান্সার দিয়েছেন ভাই, এই লেভেল অফ ক্ল্যারিটি অ্যান্সার, মানে শুধু ক্যামেরার সামনে না, আমি হচ্ছে মানে যারা আমার ক্লোজ তারা জানে যে যার সাথে দেখা হলে আমি কিছু এইসব কোশ্চেন করি, সবার ফিলোসফি জানতে চাই আমি, কেন জানি আমার ভালো লাগে। 2 দিন আগেও একজনের মানে 8-10 জন মানুষ ছিলেন উদ্যোক্তা, তাদের জিজ্ঞাসা একজনের একটা কোশ্চেন করতেছিলাম, তো এরকম চমৎকার ক্ল্যারিটি নিয়ে আমার ভাই খুব কম মানুষ অ্যান্সার দিতে পারছে। হ্যাঁ, চমৎকার ক্ল্যারিটি ভাই। টাকা, আমি যদি বলি সাকসেসের কথা তো শুনলাম, টাকা আপনার কাছে কি ভাই? মানে টাকা আসার আগে এক প্রকার, যাওয়ার আগে সেটা বলতে চাচ্ছি না, মানে মানি ইজ ইকুয়াল টু, মানে 1-2 লাইনে যদি বলেন টাকা আপনার কাছে কি? টাকা আমার কাছে বলতে পারেন একটা মিনিট, এটা হোল্ড করি। বলেন সময় নেই, বলেন, অসুবিধা নাই তো, এরপরে আমার অ্যান্সার দিব আমি। হ্যাঁ, টাকা একটা সময় আমার কাছে অনেক নিড ছিল, এবং রাইট নাও টাকাটাকে আমি মানুষের হ্যাপিনেস কিনতে পারি। আচ্ছা, এইটা একটা কন্ট্রোভার্সিয়াল, মানে টাকা দিয়ে তাহলে কি হ্যাপিনেস কেনা যায়? ভাই আমি কিনতে পারি কেন? কারণ আমি কোনো কিছু কিনতেছি, এটার মধ্যে আমার হ্যাপিনেসটা পাচ্ছি না, আমি পাচ্ছি আমি মানুষকে হেল্প করতে পারতেছি। সো আমার কাছে যখন টাকা আছে, আমি আমার যারা ক্লোজ আছে, মানুষজন আছে যারা আসলে খারাপ পরিস্থিতি আছে, তাদেরকে যখন আমি হেল্প করতে পারি, তো ওই মোমেন্টটা আমাকে খুব এনজয় করে। এবং আমি ফিল করছি যখন আমার কাছে টাকা ছিল না, তখন এই হেল্পিং মেন্টালিটি আমার কাছে ছিল না। রাইট নাও টাকা আছে, আমার হেল্পিং মেন্টালিটি চলে আসছে, এবং আমার সারাউন্ডিংও এরকম হেল্প করার মানুষ চলে আসছে। আর এটাই বলতে পারেন, আর এর থেকে বেশি কিছু আমার মাথায় এখন কাজ করতেছে না আর কি। ভাই ভালো মানুষের কাছে আরো বেশি বেশি টাকা আসা উচিত। রাইট, এটা ভালো বলছেন। কারণ আমরা একটা বিষয় বলতে ভুলে গেছি, সমাজে একটা প্রথা আছে, যেমন আমি ফানি একটা বিষয় বলি, আমার আমি যে গ্রাম থেকে বড় হয়েছি বা আমার যে আশেপাশে মানুষজন ছিল, তারা আমাকে বলে আমি নাকি 2 নাম্বারই করে, আমি কমন পারসেপশন যে বড় লোক হইলেও 2 নাম্বারই করতে হবে। তো মানুষের একটা মানে নেগেটিভ একটা ধারণা থাকে যে টাকা হলেই যে মানুষ খারাপ হয়ে যায়, বা টাকা হলেই মানুষ খারাপ পথে ইনকাম করতেছে, বিষয়টা এমন না। টাকা ভালো মানুষের কাছে যাওয়া উচিত, তাহলে ভালোভাবে সেই ইউটিলাইজ করতে পারবে। ভালো মানুষের কাছে গেলে আপনার জাকাত করতে পারছে, ভালো মানুষের গেলে আপনার 2-4 জন ভালো মানুষ উপকৃত হতে পারছে। তো আমি মনে করি যে আপনার কথাটার সাথে আমি একমত, যে আসলে টাকাটা আসলে ভালো মানুষের কাছে যাওয়া উচিত। এবং টাকাটাও একটা মনে করেন যে অনেক মানুষের একটা দায়িত্ব, অনেক মানুষের একটা মানে কমিটমেন্ট। আপনি টাকাটা ইনকাম করছেন কারোকে সার্ভিস দিয়ে, কারোকে প্রোডাক্ট বিক্রি করে, তাদের একটা দায়িত্ব আছে, তাদের একটা হক আছে, এবং সেই টাকাটাকে প্রপারলি ইউটিলাইজ করাও আপনার একটা দায়িত্ব। মানে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় আমি মনে করি। সুন্দর বলছেন ভাই। আমার কাছে টাকা মানে মনে হয় যে মানি ইজ ইকুয়াল টু ফ্রিডম। মানে এটা না, মানে এটা লেভেল আপের মতো। মানে কাহিনী কি, মানে যতটুকু টাকা আপনার, কথা আমাদের এখন ফর এক্সাম্পল যতটুকু টাকা আছে ততটুকু পর্যন্ত আমাদের ফ্রিডম আছে, সেই লেভেল অফ কথা আপনি একটা গাড়ি কিনতেছেন, মানে ওই গাড়ি কেনার মতো আপনার ফ্রিডম আছে। বা দেখা গেল একটা জায়গায় শপিংয়ে গেছেন, বা আপনি ট্রাভেলিং করতেছেন, আমিও ট্রাভেলিং করি, এগুলো কি আমাদের স্বাধীনতা? মানে যত বেশি টাকা তত বেশি মানুষ হচ্ছে স্বাধীন, আর অপরচুনিটি ক্রিয়েট হবে বেশি, অনেক মানুষের সাথে আপনি মিশতে পারবেন। ধরেন আপনার যত বেশি টাকা থাকবে, আপনি তত উপরের মানুষের সাথে আপনি মিশতে পারবেন, বা অনেক কালচারের সাথে অ্যাডজাস্ট হতে পারেন। আজকে যদি আপনি ভালো একটা আর্নিং সোর্স থাকে, তাহলে আপনি দুবাইতে সেটেল হয়ে যেতে পারেন। দুবাইতে সেটেল হয়ে গেলে আপনি গ্লোবাল মানুষের সাথে কানেকশন আপনার হচ্ছে, ওদের কালচারের সাথে আপনি অ্যাডজাস্ট হচ্ছেন। সো ওই যে ফ্রিডম আছে অনেক। ওই যে আপনি ফ্যামিলির কথা বললেন না, বাট আশেপাশে মানুষকে হেল্পের কথা বললেন না, ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রিডম। টাকা না থাকলে তো আপনি ওই হেল্পের স্বাধীনতাটা পাইতেন না, কখনোই না। এটা আর কি আমার কাছে মনে হয়েছে, মানে আমার জন্য আমার ইয়েতে যায় আর কি, চিন্তায় করে। ভাই মানে আপনি তো খুবই ইয়াং এজে যথেষ্ট টাকা পয়সার মুখ দেখছেন,
খুবই চমৎকার। মানে কত টাকা, মানে হাউ মাচ মানি ইজ এনাফ মানি আপনার কাছে কি মনে হয়, মানে কত টাকা আসলে এনাফ টাকা? আমি যদি বলি এটা আসলে ভাই প্রতি বছর মানুষের চেঞ্জ হচ্ছে। কেন? কারণ গত বছরও আমার কাছে মনে হচ্ছে আমার কাছে এক্স অ্যামাউন্ট অফ মানি হলে আমি লাইফে হ্যাপি, কিন্তু এই বছর যখন নিড বেড়ে যাচ্ছে বা সেটা অ্যাচিভ হয়েছে তখন মনে হচ্ছে না আরো আমার টাকা হওয়া উচিত। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি গ্লোবালি ব্যবসা করব, সো গ্লোবাল আমি বিলিয়নিয়ার হওয়ার চিন্তা ভাবনা আছে। সো $1 বিলিয়ন বিজনেস আমার দাঁড় করাতে হবে। সো যখন আমার $1 বিলিয়ন টাচ করে যাব তখন আমার মনে হবে যে আমার তো এখন ট্রিলিয়ন বা মাল্টি বিলিয়নের হতে হবে। তো এটা আসলে এটা এনাফ বলতে কিছু নাই, আপনার চাহিদা। আপনি যখন 100 কোটি টাকার মালিক হবেন তখন আপনার কাছেও দেখবেন ক্ষুধাটা থেকে যাবে, টাকা আরো টাকা লাগবে। তো তাহলে কি কোনো এটা মানে এনাফ নাই? এটা এনাফ বলতে কিছু নেই। আমি মনে করি যে এটা আপনার টাইমের সাথে চেঞ্জ হয়ে যাবে। যথেষ্ট যে জিনিসটা এটা টাইমের সাথে চেঞ্জ হয়ে যাবে। আপনি আগে ফ্যামিলি চালাতে আপনার যে পরিমাণ অ্যামাউন্ট খরচ হতো বা ইয়ারলি যে খরচ হতো এখন সেটা বেড়ে গিয়েছে না, কারণ ট্রাভেলিং এর পেছনে ইনভেস্ট করছেন না। আপনি দুবাইতে থাকলে আপনার খরচটা বেড়ে যাচ্ছে। সো এটা আসলে মানে না, এটা গ্রাজুয়ালি আপনার ইনকাম বাড়ার সাথে সাথে আপনার গ্রাজুয়ালি আপনার এটা বাড়তে থাকবে, টাকার যে বিষয়টা, যে নিডের যে বিষয়টা। আসলে চমৎকার বলছেন ভাই। মানে কফি চাইছিলাম আমরা, একটু কফি দিতে বলেন। আমি আপনাকে একটু প্রশ্ন করি ভাই। বলেন না। আমি রিসেন্টলি ফেসবুকে দেখি যে অনেকের বিভিন্ন টাইপের শখ থাকতে পারে। সো অনেকে তার সারাটা জীবন আপনার শুধু টাকা আর্নিংয়ের পেছনে সময় দিয়ে দেয়, কিন্তু লাইফে কোনো এনজয় করে না। তার আপনার ফিলোসফিটা কি আসলে? টাকাটাকে কি মানে যে টাকাটা যে আমরা এত কষ্ট করে কামাচ্ছি সেটাকে এনজয় করা উচিত, নাকি আরো বানাতে হবে এটার পেছনেই জাস্ট লেগে থাকতে হবে? মানে ব্যাপার কি, মানে টাকা একটা তো ভাই কিছু কিছু মানুষের কাছে নেশার মতো। যে ভাই এই যে আমি বাংলাদেশের কথাই বলি বা উপমহাদেশের কথাই বলি, এই জায়গায় যে এত পরিমাণে দুর্নীতি হয় মাঝে মাঝে আমি ভেবে পারি না যে এরা এত টাকা দিয়ে কি করে। মানে দেখা গেলো যে একজন একটা এমপি বা একটা মন্ত্রী মিনিস্টার দেখা গেলো কয়েক হাজার কোটি টাকার মালিক, সেই স্টিল তাতে হচ্ছে না, মানে আরও হাজার হাজার কোটি টাকা লাগবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ভাই মানে এইটা আমি আসলে মেলাইতে পারি না। বাট আপনি যেটা বলতেছিলেন যে এনজয় করা উচিত, অবভিয়াসলি ভাই শুধু টাকার সাথে এটা সম্পর্কিত আমি বলবো না। আমাদের মনে হয় যে আমাদের লাইফের প্রতিটা স্টেজ আমাদের এনজয় করা উচিত। আপনি 21 বছর বয়সে এসে একটা জিনিস কিনে বা একটা কোনো কিছুতে ব্যয় করে বা ঘুরে আপনি যেই ফিল পাবেন 51 বছর বয়সে কি ওই ফিল পাবেন না। মানে আপনি 51 বছর বয়সে আপনার মনে করেন যে এর থেকে 100 গুণ টাকা আছে, ওই ফিল কিন্তু আপনি পাবেন না। আমি আমার লাইফে প্রথম আইফোন কিনে, আমি আমার লাইফে বহুদিন পর্যন্ত মানে নতুন ফোন কিনি নাই। মানে ধরেন স্টুডেন্ট বয়সে সব সেকেন্ড হ্যান্ড ফোন চালাইতাম। তা যে পুরোনো একটা ফোন একটু কম টাকায় কিনতে পারবো সামথিং। তো প্রথম আইফোনটা কিনে আমি যেই মজা পাইছিলাম, মানে আইফোন 6s প্লাস আমার এখনো মনে আছে। প্রথম আমি আইফোন কিনছিলাম আইফোন 6s প্লাস, তখন মনে হয় আমি ইউনিভার্সিটিতে পড়ি। ওই টাইমে আমি যেই মজা পাইছি ভাই, এখন হয়তো ওই 17 Pro Max কিনলেও এই মজা আসে না ভাই। তো কথা হচ্ছে যে ভাই মাস্ট বি মানে সময়কে তো উপভোগ করতে হবে অবশ্যই, জি, যখন যেটা। হ্যাঁ, আমারও ঠিক এটাই মনে হয়, কারণ আপনার সময় কিন্তু চলে যাচ্ছে, আমাদের সবারই প্রত্যেকের আসলে মারা তো যেতেই হবে, এটা মৃত্যু তো চিরন্তন সত্য, অনিবার্য। তো যখন আপনার এটা তো উপর আল্লাহ তাআলার একটা যে আপনাকে সম্পদশালী বিত্তশালী বানাবে, সো এই টাকা অনুযায়ী তাকে ওইভাবে খরচ করা উচিত। সেটা তার পার্সোনাল লাইফে হোক, হ্যাপিনেসের জায়গা হোক। অনেকের অনেক শখ থাকতে পারে, অনেকে বলে যে গাড়ি একটা লাইবিলিটি, বা আমি এটা ফিল করি না যে গাড়ি একটা লাইবিলিটি। তারপরে অনেকে ঘোরাটাকে খুব একটা পছন্দ করে না, যে ঘুরে টাকা নষ্ট হবে। তো বাট আপনি যে দেশের বাইরে বা কোথাও গিয়ে ঘুরে যে টাকাটা আপনি স্পেন্ড করবেন বা যে নতুন কিছু শিখতেছেন, এটা আপনাকে অনেক ভরপুর একটা আনন্দ দেবে এবং আপনাকে অনেক, আমি দেখলাম যে যারা আসলে ঘোরে, যারা আসলে লাইফটাকে এনজয় করে, তারাই আসলে অ্যাকচুয়ালি টাকা এবং হ্যাপিনেস দুইটাই এনজয় করে। আপনি মনে হয় রিসেন্টলি ঘোরাঘুরি শুরু করছেন দেখছিলাম, না? হ্যাঁ, আমি ঘোরাঘুরি করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তো সব জায়গায় ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেশের বাইরে শুরু করেছি। ঘোরার উপরে আমার কাছে মনে হয় এটাও তো অনেকের কাছে এক ধরনের, একজনের কাছে এক ফিলোসফি, বাট আমার কাছে মনে হয় যে ট্রাভেলিং এর উপরে বেস্ট ইনভেস্টমেন্ট আর কোনো কিছু হইতে পারে না।
দিস ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। শুধু বিদেশের কথা বলবো না, আমি তো সবাইরে বলি, আমার টিমমেটদেরও বলি যে হচ্ছে ভাই যেখানে সুযোগ পান ভাই লাইফে একটু ঘোরেন। মানে ঘুরলে মানে এই যে এত সুন্দর সৃষ্টি, মানে এত প্রাকৃতিক পরিবেশ, বা বাইরেও আমরা যখন যাই কত কিছু লার্ন করি বা নতুন একটা কিছু, এর উপরে আর কি হইতে পারে বলেন। আর যেটা বললাম না, এখন আপনি যেই মজা পাচ্ছেন পাবে না 30 বছর পরে। না না কখনো না, তখন তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত, নাতি নানা হয়ে যাব, দাদা হয়ে যাব, তখন একটা তখন তো আর এই এনার্জি থাকবে না। না এই যে এখন একটা ইচ্ছে করে যে পাহাড় বেয়ে উঠবো, হাইকিং করব, তখন তো আর সেই এনার্জি থাকবে না। তখন ভালো লাগে সেই মজাটা, হাইকিং টাইকিং ভালো হ্যাঁ লাগে। খুব ভালো লাগে, হাইকিং ভালো লাগে, তারপরে হচ্ছে শিপে করে কোথাও যেতে ভালো লাগে, তারপরে স্কুবা ডাইভিং করতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি স্কুবা ডাইভ করছি। তো এইগুলা যেমন আমার কিন্তু দুবাই, আমার একটা ড্রিম ডেস্টিনেশন আছে দুবাই, হচ্ছে আপনার ওই যে স্কাই ডাইভিং করে, ঠিক আছে? এটা দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখেছি, যদি সম্ভব হয় একসাথে যাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুবাই স্কাই ডাইভিং, যে আকাশ থেকে যে লাফ হ্যাঁ দেয়। হ্যাঁ ওই যে আমাদের অনেকেই তো করেছে, হ্যাঁ এটা আমার খুব ইচ্ছা। হ্যাঁ ভাই, ফিলোসফি নিয়ে অনেক কথাবার্তা বললাম। আই বিলিভ যে দুজনে যেহেতু বিজনেস করি, বিজনেস নিয়ে একটু আলাপ আলোচনা করি, আই গেস অডিয়েন্সের হেল্প হবে। শিওর। বিজনেস ভাই রাইট নাও ই কমার্স ইন্ডাস্ট্রি আমার কাছে পার্সোনালি মনে হয় যে নতুন যারা শুরু করতেছে, আমি ভাই কাউরে ফাউ মোটিভেশন দিব না, আমার কাছে রিয়েলি ফিল হয় যে রাইট নাও ইজি নাই আর। ইটস ট্রু। এবং আগে যেমন আমরা অনেকের কাছ থেকে 4-5 বছর আগে যে শুরু করছে 20,000 50,000 টাকা শুরু করেছে ব্যবসা, রাইট নাও আমরা আপনার মিনিমাম 5-10 লাখ টাকা নিয়ে নামতে হবে। কারণ আপনাকে তো সাস্টেন করতে হবে, তারপর আপনাকে শুধু নামলে হবে না, আপনাকে রাইট প্রোডাক্ট চুজ করতে হবে, মার্কেটে কম্পিটিশন। আগে কি আপনি বলতেছেন মানে, এটা আমার কাছে যেটা মনে হয় যে আগে কম্পিটিশন মানে ছিল না বলে, মার্কেটটা ফাঁকা ছিল বলে অনেকে নামছে এবং অ্যাড করেছে। হ্যাঁ কিন্তু রাইট নাও তো অনেক কম্পিটিশন, আর মার্কেটে এখন হচ্ছে অনেকের কাছে অনেক টাকা আছে। সো আপনি এমন একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, অন্যজনের চোখে পড়ছে, ও কিন্তু আপনার থেকে বিশাল বাজেট নিয়ে সে কিন্তু আপনার জাবাই বলবে, তখন আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন। সো এরকম অনেক প্রবলেম হয়। তো এই জন্য যদি শুরু করা উচিত, আপনার মিনিমাম হয় আপনি শুরুতে অল্প ইনভেস্টমেন্ট করবেন, বাট আপনি ধরে নিতে হবে আপনি আগামী 3-4 মাসের মধ্যে আপনি 10 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট যাবে এই জায়গায়। আর আপনাকে ধৈর্য রাখতে হবে। ওই দিন আর নাই যে বিনা টাকায় এসে ব্যবসা। না ওই দিন নাই, আমি অ্যাটলিস্ট এটা বিলিভ করি, কারণ আমাদেরও তো বিজনেসে বিভিন্ন প্রোডাক্ট আমাকে উইনিং করাইতে হইতেছে। সো আমার 3 মান্থ 4 মান্থ ব্রেক ইভেনে থাকতে হবে, তারপর আপনার প্রফিটের মুখ দেখতে হলে আপনাকে মিনিমাম 4-5 মাস ওয়েট করা লাগবে। আমরা এতগুলো বিজনেস করছি, আমি জীবনে বহুত বিজনেস করছি, আমি রাইট নাও আমি কনফিডেন্টলি বলতে পারবো না, এটা আমি ক্যামেরাতেই অন ক্যামেরাতে বলতেছি যে ভাই আমি আজকে এই বিজনেসটা শুরু করবো, এটা সাকসেস হবেই, 100% গ্যারান্টি আমি দিতে পারবো না। মানে সো ডিফিকাল্ট রাইট নাও, মার্কেট ম্যাচিউর অনেক। হ্যাঁ অনেক ম্যাচিউর, অনেক প্রোডাক্ট আছে, সেম প্রবলেমেরই অনেকগুলো সলিউশন আছে। সো আপনার প্রোডাক্ট কেন নিবে, তারপর হচ্ছে আসলে এখন আর ওই ইউএসপি অনেক কিছু বলে, আসলে ইউএসপি দিয়ে আসলে এখন আর, একটা সময় ছিল যে আপনার প্রোডাক্টের উপকারিতা বললে মানুষ কিনে ফেলতো, এখন অনেক কিছুর উপরে ভেরিয়েশন হয়। আপনার প্রেজেন্টেশন কেমন, আপনি কি ওয়েল নোন কিনা, আপনার ওয়েবসাইটটা প্রপার আছে কিনা, আপনি বুগিঝুগি একটা ওয়েবসাইট দিয়ে সেল করবেন, আপনাকে মানুষজন ওই ছাপড়ি টাইপের চিন্তাভাবনা করবে। সো সব কিছু ওয়েল ডেকোরেশন, ওয়েল মেনটেনেন্স করেই কিন্তু আপনাকে করতে হবে। আর এখন যদি আপনি কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা ব্যবসাকে উঠাতে চান, আপনার শুরু থেকেই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে ফোকাস দেওয়া উচিত। কারণ আমি যেটা দেখলাম, আপনি 10 জন ই কমার্স ব্যবসায়ী যদি আপনার একই সাথে লঞ্চ করে তাদের ই কমার্স ব্যবসা, যে নিজের ফেস দিয়ে ব্যবসা শুরু করতেছে, হাই চান্স আছে 10 জনের মধ্যে 1-2 জন ভালো করবে, বাকিরাই ম্যাক্সিমামই আপনার। আমি এটা একটু ঘুরাই দেবো ভাই। শিওর। আমি একটু ঘুরাই বলতে চাই যে যাদের টাকা পয়সা নাই, খুব বেশি ইনভেস্ট তারা করতে পারবে না রাইট নাও ব্যবসায়, তাদের নিজেদের আগে ইনফ্লুয়েন্সার বানানো উচিত, রাইট? কন্টেন্ট মার্কেটিংয়ে আসা উচিত, নিজে কন্টেন্ট। আপনার সাথে ম্যাচ করে আমি একটা কথা বলি, আপনার তো আস্তে আস্তে বলতেছিলাম আমার সেকেন্ড বিজনেসের প্ল্যান। সো আমিও সেম এই প্রবলেমে আছি যে সেকেন্ড বিজনেস যদি আমি লঞ্চ করতে চাই, তাহলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, সমস্যা নেই, ইনভেস্টমেন্ট করলে তো হবে না, এটা তো একটা আপনার অথরিটি লাগে। কারণ ওখানে আমার ওই বিজনেসে 1% একটা ফেস ভ্যালু থাকা লাগবে। তো আমাকে আগে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হইতে হবে, দেন আমি মার্কেটে যখন আমার ব্র্যান্ডটা লঞ্চ করব, তখনই গিয়ে
আমার যে টাকা স্পেন্ড করে লঞ্চ করবো এটা আমার ব্যাক আসবে। রাইট অন পয়েন্ট। মানে শুরুতে যদি কারোর টাকা না থাকে, তার কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আসা উচিত, নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, সে যে নিশে হোক, যে নিশে সে এক্সপার্ট, মাস্ট বি বিজনেস। তো ভাই এটা তো পুরোনো পেঁচাল যে বিজনেস ভাই নিজের ইন্টারেস্টের জায়গা থেকে করতে হবে সামথিং। ওইটা করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা কিছু দেখি না আমি। কিন্তু যদি সে নিজের যে ব্যাপারে ইন্টারেস্ট, ওই ব্যাপারে কন্টেন্ট বানাইলো, মোটামুটি নিজের একটু নাম টাম হইলো, দেন সে যদি বিজনেসে নামে, অর্গানিক ভাবেও তার কিছু সেল আসবে। এত পরিমাণে ইনভেস্ট। হ্যাঁ, এখন সামনের দিনগুলোতে ব্যবসা করতে হলে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে, ইনফ্লুয়েন্সার হইতে হবে। কারণ আপনি ওই যে দিন শেষে আপনি শুরুতে তো অনেক অ্যাড স্পেন্ডিং করে নিজের পপুলারিটি বাড়াইতে পারবেন না। নিয়ে আসুক, আপনাকে কন্টেন্ট দিয়ে আপনাকে নিজেকে একটা ইয়ে করতে হবে ওই ইন্ডাস্ট্রি। ধরেন আপনি স্কিন কেয়ার ব্র্যান্ড নিয়ে লঞ্চ করবেন, রাইট? আপনার ফিউচার প্ল্যান, আপনার টাকা হলে একটা সময় আপনি করবেন। তো এই শুরুতে আপনি ফ্যাশন নিয়ে আপনি ব্লগ করেন, আপনি কন্টেন্ট বানান, স্কিন কেয়ার নিয়ে আপনি কন্টেন্ট বানান। বাংলাদেশে কত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, দেশের বাইরে যান, দেখান, দেশের বাইরের প্রোডাক্টগুলো ইউজ করেন, কোরিয়ান, তারপরে থাইল্যান্ডের প্রোডাক্ট আছে, এগুলো ইউজ করেন, বিশ্লেষণ করেন কেন এটা স্কিনের জন্য কাছে। এভাবে মানুষ আপনাকে দেখতে 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 আপনাকে চিনতে পারবে যে ইয়াসিন ভাই স্কিন স্পেশালিস্ট, বা সে বোঝে, সে তখন ম্যাসিভ একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবে। হ্যাঁ, তা সে কিন্তু যে হারে গ্রো আনতে পারবে, ধরেন সে এক বছর এখানে ইনভেস্ট করছে, কন্টেন্টে ইনভেস্ট করে সে যে পজিশনটা তৈরি করবে, সে যখন মার্কেটে নতুন ব্র্যান্ড লঞ্চ করবে, সে যে একটা হাইপ ক্রিয়েট করতে পারবে, এটা আপনি বুঝতে পারবেন। যেমন প্রাইম লঞ্চ করছিল, তারপর হচ্ছে আমাদের রাফসানদার ছোট ভাই একটা লঞ্চ করছিল। শুরুর দিকে কিন্তু ওরা কোনো ভালো সেল পায়, বাট ওরা হয়তো ব্যবসায়িক নলেজ ঠিক থাকে না, বা ব্যাক এন্ডে প্রোডাক্ট কোয়ালিটি না ঠিক থাকার কারণে হয়তো বা পরবর্তী আগাইতে পারে না। বাট আমি শুরুর ফেজটা বলতেছি, ওরা কিন্তু ভালো একটা সেল পেয়ে যায়, স্টক আউট হয়ে যায়। সো ওই কিকটা তো দরকার আমাদের। আমার কাছে মনে হয় ওইটা তারা একদম রাইট ওয়েতে ছিল এবং বিজনেসও বড় করতে পারতো। ওই যে যেটা আপনি বললেন না, মেবি তাদের বিজনেস নলেজে গ্যাপের কারণে এটা ক্লিক করেনি। বাট অনেক ইনফ্লুয়েন্সাররা কিন্তু মানে ইনফ্লুয়েন্সিংটাকে করে ইউজ করে নিজের ব্যবসা দাঁড় করাতে পারছে। কারণ ইনফ্লুয়েন্সারও আমার মনে হয় যে ভাই ওদের একটা আপনার হচ্ছে মানে ডেডলাইন আছে, বা মনে হয় যে শেষ আছে। আজীবন সবার সমান ইনফ্লুয়েন্স থাকে না, আস্তে আস্তে ডাউনের দিকে যায়, সে আর রিলিভেন্ট থাকে না। তো আলটিমেটলি তার ভাই ব্যবসা বাণিজ্য দিকেই যাইতে হবে আলটিমেটলি, সে যদি যায়। আচ্ছা, এইটাতে গেলে একদম নতুন। আর আমি যদি বলি ভাই, ধরেন যে যারা অলরেডি শুরু করে ফেলছে, ধরেন যে 20-30টা পার্সেল দিচ্ছে, মোটামুটি একটা জায়গায় গেছে 20-30টা পার্সেল সে পর্যন্ত যাইতে পারছে, সে এখন কিভাবে স্কেল আপ করতে পারবে বলে আপনার মনে হয়? প্রচুর পরিমাণে কন্টেন্ট আর ডলার বাজেট, মিনিমাম এক সপ্তাহের একটা ডলার বাজেটের সেট আপ রাখতে হবে তার যদি সে 30টা থেকে সেই মানে হুট করেই কিন্তু 100টাতে যেতে পারবে না। তার একটা সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করতে হবে যে আমি এভরি মান্থ 15-20% হারে গ্রো করব। যদি আমি এর থেকে বেশি করতে যাই বা করতে চাই, হয় হাই চান্স আছে সে ওই কাজে ফেল করবে, না হলে তার ডলার অনেক বার্ন হবে। সো ওই মোমেন্টে আমি মনে করি যাদের 20-30টা যায়, তাই সে মাসে ধরেন 8-9 লাখ টাকা সেল করে, রাইট? তার প্রফিট 30,000 টাকা, হ্যাঁ 8-9 লাখ টাকা সেল, 8-9 লাখ টাকা সেল করে। তার সব খরচ বাদে সেই প্রফিট যদি আমি 20%ও ধরি, সেই 1-2 লাখ টাকা ধরেন যে সে প্রফিট করতে পারে। সো এই চান্সে তো আপনি চাইলেও একটা বিগ রেট দিতে পারবেন না। তো আপনাকে ক্যালকুলেশন এভাবে করতে হবে যে আমি প্রতি মাসে যদি 15% করে গ্রো করি, ইয়ার শেষে আমার 300 কত % যেন আমি গ্রো হয়ে গেছে, ওভারঅল গ্রোথ হয়ে গেছে। সো আপনি ছোট ছোট গ্রো আনেন, যে এই মাসে আমার 30টা করে পার্সেল দিচ্ছি, 900 পার্সেল, আগামী মাসে এটা 15% আমার ধরেন 1050 বা 1200% আমার দিতে হবে। তাহলে আপনার এক্সট্রা আরো 300 সামথিং দিতে হবে। তাহলে আপনি ওইভাবে প্ল্যানিং করে ইনভেস্ট করে আগাইতে পারেন। তখন আপনি কন্টেন্ট আরো ধরেন 20টা আপনার বানাইতে হবে, তখন আপনি প্রপারলি 20টা বানিয়ে এটার পেছনে যে অ্যাড স্পেন্ডিং করা লাগবে সেটার বাজেটটা আপনি দিয়ে এটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চান 30টা পার্সেল থেকে 60টা পার্সেল বা 120টা পার্সেল নিয়ে যায়, তাহলে আপনার বাইরে থেকে আবার ইনভেস্টমেন্ট নিতে হবে। আবার ইনভেস্টমেন্ট নিলে তো হবে না আসলে, তখন ওই মোমেন্টে ওই সময় আসলে আমরা বুঝতে পারি না যে কোথায় আমরা টাকাটা খরচ করবো। দেখেন, একটা সময় হচ্ছে কি, আপনি গ্রোথ করতে চান, কিন্তু এন্টারপ্রেনার কিন্তু ভুল করার কারণে সে হয়তো বা প্রোডাক্ট স্টক বেশি করে ফেলছে, অথবা সেই ডলার বার্ন করতে করতে অনেক বেশি করে ফেলছে, তখন কিন্তু তার যে বাইরে থেকে যে ইনভেস্টমেন্টটা সে এখানে অ্যাড করছে সেটাও চলে যায়, মূলধনে চলে যায়। আর একটা আমি কিছু কাহিনী দেখছি, দেখা গেল সে ধুমায় ইনভেস্ট করছে, সেলও করছে,
শুরুতে সে ভাবতেছে যে হ্যাঁ আমার প্রফিট টফিট আছে, রিটার্নে যেয়ে তার অবস্থা খারাপ, এত রিটার্ন পার্সেন্ট আসছে, দেখা গেল যে বিজনেসই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আরেকটা বিষয় ভাই, আমরা মনে করি যে সেল মানে হচ্ছে আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে, এটাই সেল। দ্যাটস নট সেল। সেল হচ্ছে আপনার ব্যাংকে টাকা যেটা ঢুকবে ওটা। ভাই বিজনেসম্যানদের এই কথাটা মানে আমার আশেপাশের মানুষজন খুব জানে, বিজনেসম্যানদের ঘুরে ফিরে আমি একটা কথা বলি ভাই, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর সেল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মানে কি দেখি করতেছো, কত বড় অফিস কি দেখি, ভাই তোমার ডানে কত আছে, মানে ব্যাংকে কত আছে বা পকেটে কত আছে, রাইট, মাস শেষে বছর শেষে বিজনেস করে ভাই কত টাকা তুমি প্রফিট করতে পারছো, আলটিমেটলি ওইটা। বাট শুরু মানে সেলেই যদি আমি ফোকাস দিই, এরপরের ক্যালকুলেশনগুলো কই যাবে বলেন? হ্যাঁ এটাই ভাই কফিন প্লিজ, চমৎকার একটা ডিসকাশন হচ্ছে, হোপফুলি মানে উইদাউট এনি স্ক্রিপ্ট, মানে আসলে হয়তো র জিনিসটা তো এইভাবে বের হয়, ডিসকাশন করতে করতে অথবা অডিয়েন্সের জন্য কোনো ভালো ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, সো এরপরে যদি বলি ভাই, বর্তমানে আপনার হচ্ছে যারা অলরেডি একটা ভালো বিজনেস করতেছে, সাস্টেইন করতেছে, ইয়ে করতেছে, আপনার কথাই যদি বলি বা আমার কথাই যদি বলি, মানে আমাদের আসলে নেক্সট লেভেল অফ ভিশনটা কি লেভেলের থাকা উচিত, বা আপনি পার্সোনালি কি রকম? আমি পার্সোনালি ফিল করি, আমরা তো আসলে আলটিমেটলি ব্যবসা করি আমাদের ওয়েলথকে ম্যাক্সিমাইজ করার জন্য। সো আমি ফিল করি যে উদ্যোক্তারা একটা জিনিস করে কি, আমি অনেকের দেখছি যে তারা নিজস্ব কোনো ওয়েলথ নিয়ে কাজ করে না। সো আমাদের ফোকাস থাকা উচিত আমাদের ওয়েলথটা আমরা গ্রো করতে পারতেছি কিনা, ব্যবসার সাথে সাথে আমাদের নিজেদের পার্সোনাল ওয়েলথটা মেনটেন করা উচিত। দেখলো যে ব্যবসার অ্যাসেট আছে, ব্যবসার অ্যাসেট কিন্তু আপনার অ্যাসেট না। ব্যবসার অ্যাসেট ব্যবসায়িক কাজে, অনেকে পার্টনার আছে, অনেকে ইন্ডিভিজুয়ালি ব্যবসা করছে, সেটা ডিফারেন্ট। ইন্ডিভিজুয়াল যারা করে তাদেরটা ডিফারেন্ট, তার তো একাই থাকলো, কিন্তু পার্টনারশিপে থাকলে তো সেক্ষেত্রে তার ব্যবসার অ্যাসেট তো তার পার্সোনাল অ্যাসেট হয় না। আর ওয়ার্ল্ডে তখন যার শেয়ার, ওয়ার্ল্ডের কথা আমরা বাদই দিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কতটুকু আপনার ল্যান্ড আছে, কতটুকু কোথায় কি ইনভেস্ট করছেন, আপনার ওয়েলথে কতটুকু আছে, কতটুকু আপনার পয়েন্টটা আপনি নিয়ে যাচ্ছেন যে মানিটাকে রাইট ওয়েতে ম্যানেজ করে আরো বেশি। হ্যাঁ, আপনি আপনার যখন একটা ব্যবসা রানিং হয়ে যাবে, আপনি যখন একটা ব্যবসা ভালো করতে থাকবেন, আপনার সিস্টেম সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তখন আপনার উচিত বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করা, তারপরে আপনার মানিটাকে বিভিন্ন জায়গায় ডাইভার্সিফিকেশন করা, যে বিভিন্ন জায়গায় আপনার এটাকে ইনভেস্ট করে রাখা, ল্যান্ডে হতে পারে, গোল্ডে হতে পারে, আপনি বিভিন্ন বিজনেস ইকুইটি নিতে পারেন। কারণ আপনি একটা বিজনেস দাঁড় করার পরে কিন্তু আপনি চাইলে আবার স্ক্র্যাচ থেকে আরেকটা ব্যবসা দাঁড় করাতে পারবেন, এটা হয় না। কারণ আজকে শুরুতে আপনি যখন যে পরিশ্রমটা করছেন, ধরেন চকবাজারে গিয়ে কাজ করে আনছেন বা অন্য আমি নিজে দেখা গেল কল রিসিভ করছি, এখন কিন্তু আপনার দ্বারা কিন্তু এটা হবে না। আপনি এটা কারণ আপনি এখন একটা পজিশনে আসছেন, আপনার দ্বারা আবার সেই কল রিসিভে যা সম্ভব হবে না। তো আপনাকে এইভাবে করে ওয়েলটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এবং যেটা আপনি শুরু করছিলেন তখন কিন্তু অল্প পরিসরে শুরু করছেন বা ভীষণ ছোট ছিল, এখন আপনি নেক্সট কিছু কোনো ব্যবসা আপনি এভাবে শুরু করতে পারেন, বিগার লেভেলের, যেটা আরও বিগ লেভেলের চিন্তা ভাবনা করে এইভাবে করতে পারেন। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে নেক্সট যারা আছে তারা কিন্তু এইভাবে ইনভেস্টমেন্ট জার্নিটা আমি কম বেশি শুরু করছি, আপনিও তো আরও ভালোভাবে শুরু করছেন, আলোচনা করছিলাম আপনার সাথে। আমারও সামনে রিয়েলি ইচ্ছা আছে। বাংলাদেশে তো মানে আসলে ইনভেস্টমেন্ট অপরচুনিটি সত্যি কথা বলতে একটু কম, একটু কষ্টকর যারা ইনভেস্ট করতে চায়। বাট পার্সোনালি আমার ইচ্ছা আছে ভাই, সামনে 2026-27 কিছু কিছু ভালো ভালো বিজনেসে ইনভেস্ট করার। অলরেডি করতেছেন যারা ইনভেস্ট নিতে চায় ভাই, তাদের আসলে ভাই মানে কি ঠিক রাখা উচিত বা কি করা উচিত? ফর এক্সাম্পল আমরা ভাই ইনভেস্ট করতে চাই, কথার কথা 10টা ভালো বিজনেসে আমরা ইনভেস্ট করতে চাই, তো আমরা সেই ইনভেস্টরের মানে যাকে আমি ইনভেস্ট করব, যে বিজনেসে ইনভেস্ট করব, আমরা কি কি দেখি সেটা যদি একটু আলোচনা করি। তো এটা যারা, আমি জাস্ট আমার প্রেক্ষাপট থেকে বলবো, কারণ আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স মানুষজন আছেন, তাদের ফিলোসফি ডিফারেন্ট থাকতে পারে। তবে আমি যেটা ফিল করি, প্রথমত হচ্ছে যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে চান, কারণ যদি আপনার পরিচিতদেরকে দিয়ে শুরু করেন, যাকে আপনি চিনেন জানেন, ধরেন আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার যার ব্যবসা করতেছে, তার ব্যবসায় ইনভেস্টমেন্ট লাগবে। আমি আরেকটু সরি টু ইন্টারাপ্ট ইউ ভাই, আরেকটু অন্য লাইনে যেতে চাই। ওই পরিচিতই বেসিক্যালি আপনাকে কিভাবে ওর জিনিসটাকে প্রেজেন্ট করবে বা ওর কি কি জিনিস থাকলে আপনি। হ্যাঁ, আমি আসতেছি এই জায়গায়। প্রথমত বললাম যে আপনার ভয়ের জায়গাটাকে যেন আপনি দূর করে দেন, এই জন্য পরিচিত মধ্যে আপনি ইয়ে করবেন, প্রথম তাকে চেক করবেন যে পরিচিত আছে কিনা, তারপর তার বিজনেস সম্পর্কে আপনার জানা আছে কিনা বা সে মানুষটা কেমন, তারপর হচ্ছে ফাউন্ডার, ওর ভিশন, যে আপনার থেকে সে টাকা নিল
তো ওর বিজনেসটা নেক্সট 2 এবং 3 ইয়ার সে কোথায় নিয়ে যেতে চায় বা কি তার করতে ভিশন চায়, ক্লিয়ার থাকা লাগবে। এবং সেখানে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা। দেখেন বিজনেস তখনই হবে যখন তার প্রোডাক্ট কাজ করে মার্কেটে, ভালো করে। সো আপনি এমন কোনো ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে পারবেন না যে ব্যবসাতে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ, তাহলে এটা কিন্তু আপনার ব্যবসা আজকে আছে কালকে নাই হয়ে যেতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের অনেক ব্যবসা তো এখনো ওইভাবে ডকুমেন্ট রেডি হয়নি, তো ওই দিক থেকে আর কি আসলে ট্রেড লাইসেন্স, তারপর ব্যাংক স্টেটমেন্টগুলো ঠিক আছে কিনা। যদি ব্যাংকে লেনদেন কম করে তাহলে তাদের কারেন্ট যে অর্ডার সফটওয়্যার যেগুলো ম্যানেজ করে ইআরপি, ওগুলোর ডাটা আপনি চেক করবেন। বেসিক্যালি সে যেটা বলতেছে সেটা সে হচ্ছে বেসিক্যালি যাতে সঠিকভাবে শো করতে পারে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস দেখবেন যে ফাউন্ডার কিন্তু সেই কোম্পানি থেকে কত টাকা স্যালারি নিতেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ যদি স্যালারি সে না নেয় তাহলে এটা রিস্কি, কারণ সে তার ম্যাক্সিমাম ফাউন্ডার কিন্তু ভাই স্যালারি নেয়। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কয়টা এসএমই ফাউন্ডার আছে যে স্যালারি নেয়, যে একটু ভালো জানা টানে সে স্যালারি নেয়। তা বাদে তো ভাই ও দেখা ব্যবসা করতেছে, প্রফিট আসতেছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা বলতে হবে যে যখন আপনি ইনভেস্ট করবেন তাকে আপনার একটা রুলসে দিয়ে দিতে হবে, আপনি যা হোয়াট এভার স্যালারি নেন, বাট আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি নেন। তার স্যালারির বাইরে কিন্তু প্রফিটটা ক্যালকুলেশন হবে, কারণ ওটা তো ফিক্সড খরচ, বা এটার বাইরে গিয়ে কিন্তু প্রফিটটা ক্যালকুলেশন হবে। সো এই জায়গায় আপনাকে অবশ্যই এই জিনিসগুলো চেক করতে হবে। ইভেন তার 6 মান্থ ডেটা আপনি অ্যানালাইসিস করেন, সে কিন্তু 6 মান্থে প্রফিটেবল ছিল নাকি লসে ছিল, নাকি তার গ্রোথ কতটুকু ছিল, সেই মান্থ বাই মান্থ তার গ্রোথ কেমন, সেগুলোর উপরে অ্যানালাইসিস করে সেই যে অ্যামাউন্টটা দাবি করতেছে সেই অ্যামাউন্টটা সে কোন খাতে ইউজ করবে। লেটস সে বললো, কারণ আপনি তো ব্যবসা করছেন, সো সে আপনাকে বললো যে আমি 20 লাখ টাকা নিব, নিয়ে আমি মার্কেটিংয়ে খরচ করব। এখন আপনাকে বুঝতে হবে যে তার কারেন্ট যে অ্যাসেট আছে, সে অ্যাসেট অনুযায়ী সে যদি মার্কেটিংয়ে 20 লাখ কোথায় খরচ করে, আপনি বুঝতে পারবেন। যে সে যদি বলে আমি আপনাকে যে একটা বুঝ দিবে, সেই বুঝ কিন্তু ধরে ফেলতে পারবে না। প্রথম কথা হচ্ছে যে অনেস্টি যদি থাকে, এটা না ফিল পাওয়া যায়। হ্যাঁ, ফিল পাওয়া যায়, হি ইজ অনেস্ট। হ্যাঁ, এবং তার প্রপার প্ল্যান থাকে। যার আসলে টাকা নিড না, সে আসলে প্রপার গুছায় আপনার কাছে আসবে যে আমার এই 15 টাকা বিক্রি, এই 15 টাকা আমি ইনভেস্ট করলে আমি মান্থলি এত টাকা সেল করতে পারবো, এত টাকা প্রফিট করতে পারবো, এটা আপনার রিটার্ন। এই সকল যখন সে প্রপার প্ল্যান আপনাকে দিতে পারবে, বা এগুলো রেডি রাখা উচিত যারা আসলে ইনভেস্টমেন্ট নিতে চান। এক্স্যাক্টলি, এইটা এই জন্যই কোশ্চেনটা করলাম যে ম্যাক্সিমামের অনেকেই আছে হয়তো নিতে চায়, বাট তাদের রেডি না কোনো কিছু। হ্যাঁ, এই জিনিসগুলো রেডি করবেন। আপনার এক্সেল হোক, যেখানে হোক, আপনারা ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার মান্থ বাই মান্থ আপনার গ্রোথ, আপনার প্রোডাক্ট কতটুকু আছে, আপনার কারেন্ট অ্যাসেট কতটুকু আছে, স্টক থেকে শুরু করে এভরিথিং, তারপর আপনার প্রফিট অ্যান্ড লস, আপনার কোম্পানির স্যালারি শিট, ইভেন ফিক্সড খরচগুলো, এগুলো একটু ইনভেস্টরকে শো করতে হবে। তাহলে ইনভেস্টর কনফিডেন্স পাবে যে আপনার এখানে ইনভেস্ট করবে কি করবে না। এটাই। অ্যামেজিং ভাই, চমৎকার ডিসকাশন করছেন ভাই। আমার মাথায় মোটামুটি আর কোনো কিছু নাই। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করবো। কোনো কিছু যদি আলোচনা করতে চান ভাই, ভালো টিম কিভাবে অনবোর্ড করা যায় বা অ্যাট্রাক্ট করা যায় আপনার মানে যে কোনো কোম্পানির ক্ষেত্রে? ভালো টিম তো ভাই আমার কাছে মনে হয় যে একটা প্রতিষ্ঠানের সবথেকে মানে বিজনেস ভালো করার, প্রতিষ্ঠানকে ভালো করার মূল চালিকা শক্তি হচ্ছে টিম। মানে টিম ছাড়া তো নাথিং পসিবল। আমি যে এই পর্যন্ত আসছি, টিমের অনেক অবদান আছে এবং সামনেও আগাচ্ছি টিমের জন্য। প্রথমত ভাই আমি বাইরের কিছু মানুষ নিছিলাম, এটা আমার একটা এক্সপিরিয়েন্স বলি ভাই। বাইরের কিছু মানুষ নিছিলাম, পরে যে দেখছি কি যে বাইরের মানুষের থেকে যদি ভিতরের থেকেই যাদের, মানে আমি তো একজন ভাই এন্টারপ্রেনার, আমি তো ভাই জিরোর থেকে শুরু করে এই পর্যন্ত আসছি। তো আমি দেখছি যে ভাই ভেতর থেকেই যাদের মধ্যে স্পার্ক আছে, যাদের মধ্যে যারা শেখার আগ্রহ আছে বা নিজে ভালো কিছু করতে চায়, তাদেরকে পিক করে তাদের ট্রেন আপ করা, এইটা আমার জন্য অনেক কাজে দিছে। এবং আমি বলবো যে এক্ষেত্রে একটা উইন উইন সিচুয়েশন হয়। মানে আমি আমার টিমের জন্য তো ভাই অলরেডি, মানে আমার ড্রিম এখন আমার টিম নিয়ে, যে ওদেরকে আমি কিভাবে আগায় নিয়ে যেতে পারি। আমি বিজনেস করতেছি, ভালো করতেছি, ওরা কিভাবে সামনে ভালো করতে পারে। তো 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ভাই মানে এক্সিস্টিং যারা আছে, যে ব্যাপারে মেবি একজন আছে যার ক্রিয়েটিভ মাইন্ড আছে, সে আপনার সেলসে কাজ করতেছে, তাকে আপনি ভাই ক্রিয়েটিভে নিয়ে আসেন, এডিটর হিসেবে নিয়ে আসেন। আমাদের এই যে পিছনে যে দুজনকে দেখতেছেন সেলসে কাজ করতো, পরবর্তীতে তাদের আমরা দেখছি যে না ওদের এডিটিংয়ে ইন্টারেস্ট আছে। এটা একটা মজার বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে আমার যিনি ম্যানেজার রাইট নাও, যাকে আমি ফিউচারে সিইও বা এয়ারপ্ল্যান, ও কিন্তু আমার এখানে জয়েন করছিল সেলস হিসাবে। সেম আমাদের ও অনেস্ট ছিল, ডেডিকেশন ছিল, সিচুয়েশনের সাথে হ্যান্ডেল করতে জানে।
তো এইটাই বলবো যে আসলে টিম, আমিও ভাই আমার টিমটা বলে দিচ্ছি ভাই আমি 2 বছর পরে আর সিইও থাকতে চাই না ভাই। আপনারা যারা আছেন ভালো করেন, টাইম উইল বি দেয়ার। আর হচ্ছে ভাই এই যে ভিতরের থেকে আমি মানে যারা টপ পজিশনে কাজ করতেছে 90% হচ্ছে ভিতরে। আর একটা জিনিস যেটা বললেন যে টিম বাইরেরও মানে কিছু কিছু টাইমে কিছু কিছু বাইরেরও মানুষ দরকার হয়, এই জন্য আসলে আপনার নিজস্ব ব্র্যান্ডিংটা কাজে দেয়। ঠিক আছে, যে আপনাদের কোম্পানি কালচার কেমন, আপনারা কিভাবে কি করতেছেন, এগুলোকে একটু প্রেজেন্ট করা। যেমন এই জিনিসগুলো আমি পার্সোনালি অনেক করি, আমার ভালোও লাগে করতে, প্লাস হচ্ছে করা আমার উচিত। ইয়েতেও কাজে দেয়। হ্যাঁ, এখন যেমন আপনার, কারণ ভালো ভালো টিমগুলো আপনাকে ফাউন্ডার দেখে আসবে, সিও দেখে আসবে, তাদের অ্যাক্টিভিটিস দেখে আসবে। কারণ সে একটা ভালো কোম্পানিতে আপনি জব করে, সেখান থেকে আপনার এখানে আসবে কেন, সেটা একটা কোশ্চেন মার্ক। সো আসলে সেটা যখন ফাউন্ডারকে দেখে আসে তখন তার মধ্যে একটা ইয়ে থাকে, আন্তরিকতাটা একটু বেশি থাকে, তার কনফিডেন্স থাকে যে না, দেখা গেল যে আমরা তো খুঁজি যে অলরেডি একটা ভালো জায়গায় চাকরি করতেছে, সে কেন আসবে, সে তো ভাই আপনাকে দেখে আসবে। আরেকটা বিষয় ভাই আমার হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে আমরা অনেক সময় ব্যবসায়ী ভাবি যে আমি এই জায়গায় অনেক বেশি অভিজ্ঞ, সো আমার ভুল হতেই পারে না, টিমকে তারা সুযোগ দেয় না। টিমের যেমন আমি যেটা করি, আমার টিম থেকে আমি পরামর্শ নেই, সো আমি গুড ফিল করি যে তারা যে পরামর্শটা দেয় সেটা আমার জন্য সলিড, কেননা তারা কাস্টমারের সাথে কথা বলে, তারা কাস্টমারের সাথে ডিল করে, তারা অ্যাকচুয়াল জিনিসগুলো জানে। আমি তো অনেক দূরে দূরে থাকি, আমি কোনো ডিসিশন সেম ইয়ার ভাই, কোনো ডিসিশন আমি নিজে নিই না। সো এই যেমন মার্কেটিং বলেন, সেলসের সাইড থেকে বলেন, কোন একটা জিনিস হবে সেটা আমরা আমাদের টিম থেকে আমি পরামর্শ নেওয়ার চেষ্টা করি, যে কারণ তারা এটার থেকে বেটার বুঝে। তো অনেকেই এই জিনিসটা আমার মনে হয় যে করতে চায় না, সেই বস, সেই ফাউন্ডার, সো সেই রাইট। সো এরকমটা আসলে উচিত না, আপনার টিম আপনার থেকে বেটার জানে, আমি ফিল করি সামটাইমস। এক্স্যাক্টলি। আর একটা ব্যাপার হচ্ছে ওই যে গাড়িতে বলতেছিলাম না, যে পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করার পেছনে এই একটা বলতে পারেন, ওই যে ফাউন্ডারকে দেখে আসবে, যে সামনে আমাদের রিয়েলি যারা আরো ভালো ভালো জায়গায় কাজ করতেছে, ইয়ে করতেছে, তাদের তো ভাই আসতে হবে। আমাদেরও সেই সময় একদিন আসবে, হয়তো রাইট নাও নাই বা অলরেডি আছে, যে আমাদের বাইরেরও হেল্প লাগবে। মাসবি ভাই মানে আমাদের নিজেদের লুকায় রাখলেও হবে না যে ভাই আমি করতেছি, নিজেদেরকেও এক্সপ্রেস করতে হবে, ইয়ে করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে অনেক অপরচুনিটি ক্রিয়েট করবে, যদি ভবিষ্যতে আপনার ইনভেস্টমেন্টও লাগে, আপনাকে তো দেখে ইনভেস্ট করবে। সো যেমন আমাদের আইমান সাদিক ভাই, ওনার এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে কিন্তু ওনার 10 মিনিট ওনার তো মানে ওনার ব্র্যান্ডের জন্য এই যে গ্রেট এক্সাম্পল আমরা আলোচনা করতেছিলাম না শুরুতে, যে ইনফ্লুয়েন্সার থেকে বিজনেস বা ব্র্যান্ড, আইমান সাদিক নিজে একজন ইনফ্লুয়েন্সার, রাফায়েত রাকিব, এরকম অনেকে আছে যারা বিজনেস মানে প্রথমে তারা পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করছে, তারপরে যে তারা বিজনেস শুরু করছে, অনেক এক্সাম্পল। এই মুহূর্তে আর কি কি এক্সাম্পল? আচ্ছা, ওই যে আর্টস অফ পিয়া, আপনি হয়তো চিনেন কিনা জানি না, উনি কিন্তু বেসিক্যালি একজন টিকটকার ছিল, টিকটক থেকে বড় বিজনেস করছে। আর একটা ফানি এক্সাম্পল, মানে টিকটকার যারা, তারা এখন বড় অনেকে যে সেলুন বিজনেস করে, দেখেন ঠিক আছে, যা আগে নিজের ব্র্যান্ড দাঁড় করাইছে, এরপর আমাদের যে সালমান মুক্তারি তো ওনার তো ব্র্যান্ড অনেক বিজনেসের সাথে যুক্ত আছে। যে আই থিংক হি ইজ এ গ্রেট মার্কেটিং গাই, মানে মার্কেটিং এ ওনার নলেজ রিয়েলি জোস। হ্যাঁ, অনেক ইয়ে করে। এটাই হোপফুলি ভাই একটা চমৎকার ডিসকাশন হয়েছে ভাই, অনেক কিছু উঠে আসছে। আই গেস যে এই আড্ডায় আর কি অডিয়েন্সটা কম বেশি যাই হোক ভালো ভ্যালু পাইছে। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস ভাই। ঠিক আছে, আর যশোরে আসছেন এটার জন্য তো থ্যাংক ইউ। আসবেন মাঝে মাঝে, দেখা সাক্ষাৎ হবে, আমিও ঢাকায় আসলে অবশ্যই দেখা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শেষ করতে পারি আমরা তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান।